করো 11 নম্বর যে কোশ্চেনটা বলছে আমাদেরকে, বলছে 900 কেজি বড় একটি ট্রাক ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, ব্রেক চেপে ট্রাকটিকে 50 মিটার দূরে থামানো হলো। খেয়াল করো, ধরো এরকম একটা ট্রাক, এই ট্রাকটা কি 900 কেজি বড় একটা ট্রাক, তার মানে এটার ওয়েট কত 900 কেজি। 900 কেজি বড় একটা ট্রাক ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, তার মানে এটার আদি বেগ হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা। ব্রেক চেপে ট্রাকটিকে 50 মিটার দূরে থামানো হলো, তার মানে ধরো ট্রাকটিকে এখানে থামাইলাম 50 মিটার দূরে, ব্রেক চেপে, তার মানে এটার বেগটা আস্তে আস্তে কি কমবে। তো যেহেতু থামানো হলো, তাহলে শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 0, এটা হচ্ছে আদি বেগ। ওকে, তারপর বলছে যে যদি মাটির ঘর্ষণজনিত বল 200 নিউটন হয়, আচ্ছা মাটির ঘর্ষণজনিত বল হচ্ছে কত 200 নিউটন। ওকে, একটু লিখি এটা, মাটির ঘর্ষণজনিত বল কত 200 নিউটন। ওকে, মাটির ঘর্ষণজনিত বল হচ্ছে আমাদের 200 নিউটন। তো বলছে তবে ব্রেক জনিত বলের মান নির্ণয় করো। ব্রেক জনিত বলের মান, একটু ইন্টারেস্টিং কোশ্চেনটা, খেয়াল করি। তোমার অর্থাৎ ঘর্ষণজনিত বলের মান দেওয়া আছে, এখন বলছে ব্রেক জনিত বলের মান কত। তো প্রথম কথা হলো, যেহেতু বলের মান বলছে, আমরা অর্থাৎ নিউটনীয় বলবিদ্যার শুরুতেই বলছি, যখনই বলের মান বলবে তুমি আগে ত্বরণটা বের করে নিবা। এখানে তো বেসিক্যালি যেহেতু গাড়িটা থেমে গেছে, তার মানে কি হবে, এখানে ত্বরণ হবে না, এখানে হবে মন্দন। তো তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে প্রথমে আমরা এই মন্দনটা বের করে নিব, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখান থেকে আমরা এটা বের করে নিব, তাহলে আমাদের বি হচ্ছে 0, তার মানে এটা আমাদের হবে কত, ই স্কোয়ার সমান -2as। ওকে, তারপরে এ সমান ই স্কোয়ার ডিভাইডেড বাই -2s, তারপরে ই স্কোয়ার কত, ই স্কোয়ার হচ্ছে আমাদের 60 কিলোমিটার পার ঘন্টা। তো আমরা চাইলে এটা কি করতে পারি, আমরা এটাকে 60 কিলোমিটার পার ঘন্টা রাখতে পারি বা মিটারে নিতে পারি। তো মিটার নিলে হবে কত, আমাদের মিটারে নিলে হবে হচ্ছে 16.667। আচ্ছা, আশা করি তোমরা মিটারে নিতে পারবা। মিটারে নিতে অর্থাৎ সমস্যা হওয়ার কথা না, যেহেতু আমি হচ্ছে যে এই বড় ক্যালকুলেশনগুলো আগে থেকে করে রাখি, এজন্য তোমরা হচ্ছে অবশ্যই করে দেখবা। তাহলে এতটুকু পর্যন্ত গেল, আমরা এখন ইউ এর মানটা বসাই দিই, 16.667 স্কোয়ার ডিভাইডেড বাই 2s, কত 2 × 50। ওকে, এখন এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন তো আমরা করলাম। তো আমাদের রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে এ এর মান আসবে -2.778। কত, -2.778। ওকে, তোমার হচ্ছে আমি এই যে বড় বড় ক্যালকুলেশনগুলো, সেগুলো হচ্ছে আমি আগে থেকে করে রাখি, যাতে করে কি তোমার সময়ের যে আমাদের স্বল্পতা, সেই সময়টা কিছুটা হলেও বাঁচানো যায়। তো এখানে খেয়াল করো, আমরা এর মানটা পাইলাম। এখন এটা আমাদের এটা হচ্ছে কি আমাদের এর মান। তো কোশ্চেনে বলছে তোমাকে ব্রেক জনিত বলের মান নির্ণয় করো। আচ্ছা, একটু একটু খেয়াল করো তো, ব্রেক জনিত বলের মান নির্ণয় করতে বলছে। এখানে একটু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে তুমি ট্রাকটাকে যখন থামাবা, আমাদের এখানে চাইছে হচ্ছে ব্রেক জনিত বলের মান, তার মানে তুমি ট্রাকটাকে থামাবা। তো থামানোর জন্য যেই বলটা লাগবে, ধরি থামানোর জন্য প্রযুক্ত বল, এই বলটা হচ্ছে তুমি থামানোর জন্য দিচ্ছ। তো এই বলটা কি হবে, এই বলটা তখন দেখো, এই যে থামানোর জন্য তুমি যেই বলটা দিবা ট্রাকটাকে, সেটা হচ্ছে কি দুইটা ভাগ হয়ে যাবে। দুইটা ভাগ কিভাবে হবে, একটা ভাগ হচ্ছে ঘর্ষণের জন্য তোমার নষ্ট হয়ে যাবে, কারণ এই ঘর্ষণটাকে ওভারকাম করার জন্য একটা ভাগ যাবে। আরেকটা ভাগ হচ্ছে আমাদের এই যে ব্রেক জনিত বল, অর্থাৎ টোটাল থামানোর জন্য যেই বলটা তুমি দিচ্ছ, মানে তোমাকে অর্থাৎ ট্রাকটাকে থামাইতে হবে, তোমার ট্রাকটাকে থামাইতে এতটুকু বল দরকার, তুমি দেখতেছো যে এতটুকু বল দরকার, সাপোজ ট্রাকটাকে থামাইতে তোমার এই 5000 নিউটন বল দরকার। তো এই বলটা দুই ভাগে ভাগ হবে, একটা ভাগ হচ্ছে ঘর্ষণজনিত, আরেকটা ভাগ হচ্ছে ব্রেক জনিত। ওকে, তাহলে দেখো এই বলটা দুই ভাগে ভাগ হচ্ছে, মানে তোমার থামানোর জন্য যেই বলটা দরকার সেটা দুই ভাগে ভাগ হয়ে গেল। তো আমাদের এখান থেকে কি বের করতে বলছে, আমাদের এখান থেকে বের করতে বলছে হচ্ছে যে অর্থাৎ ব্রেক জনিত বল। তাহলে ব্রেক জনিত বল আমরা বের করব, একটু খেয়াল করো।
আমাদের থামানোর জন্য বল আমরা যদি এটা এখানে অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ বসাই, এফ ইকুয়াল টু এম এ, এটা ধরলাম আমরা এফ ইকুয়াল টু এম এ। তো এম কত, আমার থামা কত এটা, তার মানে 900। আর এ কত, এ হচ্ছে আমাদের এটা অর্থাৎ -2.778। ওকে, ইন্টু ঘর্ষণজনিত বল যেটা দেওয়া আছে 200, প্লাস ব্রেকজনিত বল, তাহলে ব্রেকজনিত বল। ওকে, এখন আমাদের বের করতে হবে হচ্ছে ব্রেকজনিত বল। তো আমরা ব্রেকজনিত বলটাকে ধরো আমরা অ্যাপ ধরলাম, অ্যাপ ধরি, তাহলে তুমি অ্যাপটা বের করো। অ্যাপটা যদি বের করো হিসাব করে, অর্থাৎ এই পাশ ওই পাশ হিসাব করে আমরা যে আনসারটা পাবো সেটা হচ্ছে অর্থাৎ 2300 নিউটন। সোজা কথা আমরা এখানে পাচ্ছি 2500 - 200 নিউটন। ওকে, 2300 নিউটন, এটা জাস্ট তোমরা ক্যালকুলেশন করে এই পাশ ও পাশ করবা। ওকে, তো এখানে এই জিনিসটা একটু খেয়াল করো, তোমার থামানোর জন্য এই বলটা লাগবে, টোটাল এই বলটা লাগবে। এখন এই বলটা তো দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা ঘর্ষণের জন্য তোমার লস হবে, আর একটা হচ্ছে ব্রেক জনিত, অর্থাৎ এই যে ব্রেক তুমি অর্থাৎ প্রেসার দিচ্ছ এটার জন্য তোমার বলটা যাচ্ছে, তার মানে এটা দুই ভাগে হয়ে যাচ্ছে, এজন্য আমাদেরকে এরকমভাবে করতে হয়েছে। ওকে, তো এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝলাম, কোনো সমস্যার কথা না। তারপর আমরা যাব হচ্ছে পরবর্তী ম্যাথে। এগারো গেল, আমরা পরবর্তী হচ্ছে অর্থাৎ 12তে যাব। আচ্ছা, 12 নম্বর ম্যাথ তোমরা পারবা, 12 খুবই সহজ একটা ম্যাথ। তাহলে তোমাদের এইচডব্লিউ থাকবে 12। তারপর হচ্ছে আমরা 13তে যাব, 13 তোমরা পারবা, 13 খুবই ইজি ম্যাথ, 13 পারবা। এখন আমরা যাব হচ্ছে কোথায়, আমরা যাব 14 নম্বর ম্যাথে। 14 নম্বর ম্যাথটা ইম্পর্টেন্ট, একটু আমরা খেয়াল করি। ওকে, 14। তো 14 নম্বর ম্যাথটা হচ্ছে কি বলছে, একটা গতিশীল বস্তুর বিরুদ্ধে তোমার 25 নিউটন বল প্রয়োগ করায় 12 মিটার দূরত্বে বস্তুটির গতিবেগ অর্ধেক হয়। তার মানে বলের মান কত, 25 নিউটন, 12 মিটার দূরত্বে তোমার বলছে যে গতিবেগ অর্ধেক হয়। তার মানে ধরো প্রাথমিক গতিবেগ যদি বি1 ইকুয়াল টু বি হয়, তাহলে বি2 সমান বি/2 অর্ধেক। ওকে, তোমার 12 মিটার যাওয়ার পরে। তারপর কোশ্চেনে বলছে যে বর 5 কেজি হলে প্রাথমিক বেগ কত। তো বর হচ্ছে কত, এম হচ্ছে 5 কেজি। তো প্রথম অংশে আমাদের বলছে যে প্রাথমিক বেগ কত, মানে তোমাকে এই বিটা বের করতে হবে যেটা তুমি ধরে নিছো। তারপরে অংশে বলছে যে কতক্ষণ ধরে বল ক্রিয়া করে তা নির্ণয় করো। তো আমরা কতক্ষণ ধরে বল ক্রিয়া করে সেটা বের করা আসলে খুব আহামরি কোনো ব্যাপার না। আমরা এখান থেকে একটু খেয়াল করি, কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, বলছে একটা গতিশীল বস্তুর বিরুদ্ধে এত নিউটন বল প্রয়োগ করে 12 মিটার দূরত্বে গতি। আচ্ছা, খেয়াল করো, এই একটা বস্তু, এটাকে তুমি কি করলা, এটাকে তুমি বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করার পরে এটার 12 মিটার যাওয়ার পরে ব্যাগটা হচ্ছে অর্ধেক হয়ে যায়। তার মানে ধরো এতটুকু 12 মিটার এখানে আসলো, এখানে যদি বি থাকে এখানে হলো বি/2। ওকে, তাহলে দেখো এখানে গতিশক্তি যদি হাফ, এটাকে বি1 ধরো, এটাকে অর্থাৎ এই বিটাকে বি1 ধরবো আর কি, এটা বুঝাচ্ছি আমি, আর এটাকে বি2 ধরো। তাহলে এটা যদি হয় হাফ এম বি1 স্কোয়ার মাইনাস হাফ এম, মাইনাস না, এরকম হবে হাফ এম বি2 স্কোয়ার। ওকে, আমাদেরকে হ্যাঁ এই জিনিসটা বলছে। তাহলে দেখো গতিশক্তির পরিবর্তন কিন্তু এটা, এটা প্রাথমিক গতিশক্তি, এটা পরবর্তী গতিশক্তি। তাহলে গতিশক্তি বিয়োগ করো, বিয়োগ করলে কি হবে, তোমার পরেরটা থেকে আগেরটা বাদ হবে আমরা জানি। তার মানে হাফ এম বিটি স্কোয়ার মাইনাস হাফ এম বি1 স্কোয়ার, এটা হবে আমাদের এই গতিশক্তির পরিবর্তন। তো গতিশক্তির পরিবর্তন সমান কি, কৃত কাজ, আমরা জানি কাজ শক্তি উপপাদ্য থেকে। তার মানে গতিশক্তির পরিবর্তন সমান কি, কৃত কাজ। এখন কথা হলো তোমার তো গাড়িটাকে থামাইতে হবে, কারণ হচ্ছে কি তোমার গাড়িটা গতিশক্তি গতিবেগ অর্ধেক হয়ে যায়। গতিবেগ অর্ধেক হওয়ার মানে কি, সোজা কথা গাড়িটা চলতেছে, চলতে 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 ব্যাগটা অর্ধেক হলো, তার মানে অর্ধেক হইতে 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 কমতে কমতে এক পর্যায়ে থেমে যাবে। তাহলে যদি থেমে যায় আমাদেরকে কি এই অর্থাৎ গাড়িটাকে থামানোর জন্য কি করতে হবে, কাজ করতে হবে। কেন কাজ করতে হবে খেয়াল করো, গাড়িটার গতিশক্তি এই পরিমাণ গতিশক্তি। এখন তুমি যদি এটার এটার বিপরীত দিকে কাজ করো, শক্তি মানেও তো কাজ, তো এই শক্তির বিপরীত দিকে যদি তুমি কাজ করো সমান পরিমাণ, তাহলে কি হবে, গাড়িটা থেমে যাবে। তাহলে আমরা যদি এরকম করতে পারি, অর্থাৎ এটা সমান মাইনাস এফএস পরিমাণ কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই গাড়িটা আলটিমেটলি থেমে যাবে। কারণ হচ্ছে আমাদের তুমি দেখতেই পাচ্ছ বি ব্যাগ থেকে এখানে বি/2 হয়ে গেল, তার মানে এক পর্যায়ে 0 হয়ে যাবে। তো তুমি গাড়িটা তখনই থামবে যখন তুমি হচ্ছে কি
যেই পরিমাণ গতিশক্তি চেঞ্জ হচ্ছে একই পরিমাণ কাজ করতে পারো, এটা একটু বুঝতে হবে। যদি সমান পরিমাণ কাজ করতে পারো তাহলে হচ্ছে গাড়িটা থেমে যাবে। এখন আমাদের এখানে একটু খেয়াল করতে হবে। তারপরে আমাদের পরবর্তী, তাহলে আমরা এখন এই সমীকরণ নিয়ে কাজ করবো। আমাদের বের করতে হবে হচ্ছে তোমার, অর্থাৎ বিটা বের করতে হবে। তো আমরা এখান থেকে বিটা বের করব। মাইনাস এফ ইকুয়াল টু হচ্ছে 25 ইন্টু এস হচ্ছে 12 হাফ, আর আমাদের এম কত দেয়া আছে আমাদের এখানে, অর্থাৎ আমরা এমটা কমন নিতে পারি। দেখো দুই ক্ষেত্রে কমন নিতে পারি, তাহলে আমরা কমন নিলাম 5। তারপরে বি টু সমান পাইছি কি b/2, তাহলে b²/4 মাইনাস b²। ওকে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। অর্থাৎ এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা পাইলাম যে b²/4 মাইনাস হচ্ছে b²। তাহলে পরের লাইনে আমরা কি করতে পারি, 25 12 কত হয় তোমার 300 মাইনাস 300 ইন্টু 2, তার মানে 2, এখানে 5, এখানে 1/4 মাইনাস 1 b²। এই বিটাই তো আমাদের লাগবে। তারপরে মাইনাস 600, মাইনাস 600 5 দ্বারা ভাগ দাও, কত 5 100 500, তারপরে 600 আরও 20, তার মানে 120, তাহলে মাইনাস 120। ওকে, মাইনাস 120। তো এখানে তাইলে এই 5টা তো এখন আর থাকবে না, তো এটার কাজ করো, তাহলে কত হয় 4 1 মাইনাস 4 b²। ওকে ওকে, তাহলে এখান থেকে হবে কি, এখান থেকে হবে হচ্ছে আমাদের, অর্থাৎ মাইনাস 3/4, আমরা মাইনাস 120 ইকুয়াল টু মাইনাস 3/4 b²। ওকে, এতটুকু পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে পেলাম। তারপরে পরবর্তী অংশ ক্যালকুলেশন করলে, অর্থাৎ আমরা এখান থেকে আর বেশি কিছুই না, আমরা জাস্ট পরবর্তী বি এর মানটা ডিরেক্ট বের করবো 12.65, অর্থাৎ হিসাব করে বি এর মানটা বের করবা। তো পাবা হচ্ছে কত, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস মাইনাস উঠে যাবে, আমরা পাবো হচ্ছে 12.65। ওকে, এতটুকু পর্যন্ত কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না, এতটুকু পর্যন্ত আশা করি বোঝা যাবে। তারপর আমরা তাহলে এতটুকু পর্যন্ত বি পাইলাম, আমরা এখান থেকে লিখে রাখি, আমরা বি পাইছি কত, বি পাইছি ওকে, আচ্ছা। তো এখন আমরা দেখো, তার মানে প্রাথমিক ব্যাগ, এটা কিন্তু প্রাথমিক ব্যাগ, এটা আমরা পেয়ে গেছি, এই ব্যাগটা পাইলাম। তো পরবর্তী আমাদের বলছে যে কতক্ষণ ধরে বল ক্রিয়া করে তা নির্ণয় করো, অর্থাৎ এই কতক্ষণ ধরে হচ্ছে আমাদের বলটা কাজ করতেছে সেই জিনিসটা একটু বের করতে হবে। তো এখান থেকে আমরা এটা কীভাবে বের করব, আমরা বেসিক্যালি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সূত্র দিয়ে বের করব। ওকে, তো এখন এখানে তো আমাদের ত্বরণ নাই, তার মানে আমাদের কি করতে হবে, ত্বরণটা একটু বের করে নিতে হবে। তো এখানে খেয়াল করো, এখানে তো বেসিক্যালি ত্বরণ হয় না, এখানে হয় কি, এখানে হয় মন্দন। তাহলে আমরা এফ ইকুয়াল টু এম এ লিখলাম, এটাও এখানে মাইনাস হয়ে যাবে, কারণ হচ্ছে যেহেতু মন্দন হচ্ছে, তার মানে এফটা কত -25, আর এম কত, এম হচ্ছে 5, তাহলে -5 ms ইনভার্স 2, যেহেতু এত মন্দন হচ্ছে। তো এতটুকু পর্যন্ত তো আমাদের ঠিক আছে। তারপরে এখান থেকে একটু খেয়াল করতে হবে, দেখো প্রাথমিক ব্যাগ পাইলাম আমরা এটা, আর 2 নাম্বার ব্যাগ যেটা সেটা হলো কিন্তু b/2, মানে শেষ ব্যাগ। তো এখান থেকে আমরা যদি এটা বের করি, এটা বের করলে কি হবে, আমাদের কি বের করতে হবে, আমাদেরকে বলছে হচ্ছে যে সময়টা বের করতে হবে। তার মানে আমরা যদি টিটা এখান থেকে বের করি, খেয়াল করো, এটি সমান b মাইনাস ইউ। তো টিটা যদি এক পাশে রাখি, আমরা ওই পাশে গেলে কি হবে, এখানে এ হবে। ওকে, তো এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। ওকে, তারপর আমরা দেখো শেষ ব্যাগ কত পাইলাম আমরা, তাহলে এখানে বিটা পাইছি কত, বি দেখো মানে এটা শেষ ব্যাগ, এটা অর্ধেক হয়ে যাবে, তাহলে 12.65 ডিভাইডেড বাই 2 মাইনাস 12.65। ওকে, তো এ পাইছি হচ্ছে -5। ওকে, তো এখান থেকে তোমরা হচ্ছে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে আমরা আলটিমেটলি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে যে অর্থাৎ 1.27 সেকেন্ড, মাইনাস মাইনাস কাটা যাবে, কোনো টেনশন নাই, 1.27 সেকেন্ড। ওকে, এখান থেকে ক্যালকুলেশন এতটুকু পর্যন্ত করতে পারবা, আমার মনে হয় না যে এটা মানে কোনো স্টুডেন্টের সমস্যা হওয়ার কথা। তো এই হিসাবটা হচ্ছে নিজেরা করবা। তো তাহলে আমরা তার মানে পাইলাম হচ্ছে 1.27 সেকেন্ড, অর্থাৎ এখান থেকে খেয়াল করো আমাদের
যে বল প্রয়োগ করা হয়েছে কতক্ষণ ধরে, এই কোশ্চেনটা যে করছে তার মানে এই 1.27 সেকেন্ড ধরে কিন্তু বল প্রয়োগ করা হয়েছে। এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, কারণ অর্থাৎ এই যে আজকের ক্লাসের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো একটু ডিফিকাল্ট। অর্থাৎ তুমি যদি ব্রিফলি জিনিসগুলো চিন্তা না করো, মানে ডিপলি তোমাকে চিন্তা করতে হবে, আর জিনিসগুলো খুবই সহজভাবে চিন্তা করতে হবে, তাহলে তুমি ইজিলি জিনিসগুলো ক্যাপচার করতে পারবা। ওকে, আচ্ছা। তো এবার আমরা হচ্ছে যে অর্থাৎ 15 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করি। আমরা 14 নাম্বার তো গেল, আমরা এখন 15 নাম্বারটা দেখব। 15 নাম্বারটা কি বলছে যে 5 কেজি বরের একটা বন্দুকের নল থেকে 8 গ্রাম বরের একটা গুলি নির্গত হলে বন্দুকের প্রতিপক্ষ ব্যাগ, আচ্ছা আমরা কি কি দেওয়া আছে লেখি। তার মানে গুলির ভর দেওয়া আছে কত, গুলির ভর 8 গ্রাম। তো গুলির ভরটা লিখি, কি কি দেওয়া আছে। গুলির ভর, যেহেতু গুলি ছোট তার মানে ছোট এম, 8 গ্রাম। তো 8 গ্রামকে আমরা কেজিতে নিব, তাহলে অর্থাৎ 8 × 10⁻³ কেজি। ওকে, এতটুকু সবাই বুঝতে পারবে। তারপর বলছে যে 5 কেজি বড় একটা বন্দুক হতে, তার মানে বন্দুকের ভর, আচ্ছা বন্দুকের ভরটা আগেই দেয়া আছে, তো আমরা আগেই লিখব কত, 5 কেজি, 5 কেজি। তারপর বললো যে বন্দুকের প্রতিপক্ষ ব্যাগ। এখন কথা হলো আমাদের এখানে অর্থাৎ বন্দুকের প্রতিপক্ষ ব্যাগ, বন্দুকের প্রতিপক্ষ ব্যাগ মানে কি, তার মানে এই যে বন্দুকের প্রচ্ছাত ব্যাগ, প্রতিপক্ষ মানে প্রচ্ছাত ব্যাগ, তার মানে বন্দুকের ব্যাগ। আমরা সবকিছু বড় ধরবো, বন্দুকের জন্য কত দেওয়া আছে আমাদের 64 মিটার/সেকেন্ড, -64। ওকে, তারপর হচ্ছে কি গুলির প্রাথমিক ব্যাগ কত, তার মানে গুলির ব্যাগ, আমাদের গুলির ব্যাগ বের করতে হবে। ওকে, তো আমাদের গুলির ব্যাগ বের করতে হবে। এখানে কোশ্চেনের প্রথম অংশে বলছে যে গুলির প্রাথমিক ব্যাগ কত, তো আমরা বের করি। তো আমরা জানি হচ্ছে এমবি প্লাস এমবি ইকুয়াল টু কত, 0, এটা সূত্র আমরা জানি। তো এখান থেকে আমাদের বের করতে হবে ছোট বি, যেহেতু ছোট বিটা বের করতে হবে, তার মানে বি ইকুয়াল টু -mb/m। ওকে, তারপরে মাইনাস এমবি বড় এম কত, বড় এম হচ্ছে 5 ইন্টু বি হচ্ছে -64 ছোট এম, ছোট এম হচ্ছে 8 × 10⁻³ ওকে, এতটুকু পর্যন্ত আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে জাস্ট কাটাকাটি করব ক্যালকুলেটারে। তো হিসাব করলে আসবে হচ্ছে 400, কত আসবে 400, তার মানে 400 মিটার/সেকেন্ড। তারপর বলছে যে গুলি লক্ষ্যবস্তুর মধ্যে 50 সেন্টিমিটার প্রবেশ করে স্থির অবস্থায় আসে। তার মানে এই গুলিটা, যেই গুলিটা হচ্ছে যে অর্থাৎ গুলি করলো, তো সেটা লক্ষ্যবস্তুর মধ্যে তোমার 50 সেন্টিমিটার প্রবেশ করে স্থির অবস্থায় আসে। বলছে গুলির উপর প্রযুক্ত বাধাদানকারী বলের মান কত। ওকে, তো আবার এখানে একটু লিখতে হবে। আবার এটা তো গেল প্রথম ক্ষেত্রে, আমাদের ডাটা দেওয়া আছে। দ্বিতীয় ক্ষেত্রে ডাটাগুলো কি কি দেওয়া, দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে তোমার গুলির ভর তো আমরা ওইটা আছে। তো দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে কতটুকু, যে অর্থাৎ তার মানে আমরা পাইলাম কি, আমরা পাইলাম হচ্ছে যে এখানে গুলির ব্যাগ সেটা পাইছি হচ্ছে 400, যেটা আমরা 400 মিটার/সেকেন্ড আমরা বলতে পারি। তারপর আমাদের আরেকটু ডাটা দেওয়া আছে, সেটা বলছে যে গুলিটা 50 সেন্টিমিটার প্রবেশ করে স্থির অবস্থায় আসে। ওকে, 50 সেন্টিমিটার, তার মানে স্মরণ কতটুকু হয়। আচ্ছা, এটার আমরা মিটারে নিলাম। তারপর বললো কি যে 50 সেন্টিমিটার স্থির অবস্থায় আসে, তাহলে 0.5 মিটার স্থির অবস্থায় যেহেতু, তার মানে শেষ বেগ কত, 0। ওকে, এতটুকু পর্যন্ত কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো আমাদেরকে কোশ্চেনে যে জিনিসটা বের করতে বলছে যে গুলির উপর প্রযুক্ত বাধাদানকারী বলের মান কত। তো আমরা ধরে নিই প্রযুক্ত বাধাদানকারী বলের মান হচ্ছে এফ। ওকে, ধরে নিই ওকে,
তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে কি বাধাদানকারী বলের মান এফ। এখন এখানে একটু খেয়াল করি, গুলিটা এই যে তোমার গুলির ব্যাগ হচ্ছে এত, তার মানে এই ব্যাগের জন্য গুলিটা কি পাবে, গুলিটার একটা গতিশক্তি থাকবে, তো গুলিটা একটা গতিশক্তি পাবে। তো তোমাকে যে জিনিসটা বলছে যে গুলির উপর প্রযুক্ত বাধাদানকারী বলের মান কত, এখন প্রযুক্ত বাধাদানকারী বলের মান তুমি কিভাবে বের করবা, এখান থেকে বের করতে পারবা তখনই, খেয়াল করো এরকম, অর্থাৎ তুমি গুলিটাকে এখান থেকে হচ্ছে গুলি করলা, সাপোজ এখান থেকে গুলি করলা, এটা হচ্ছে কি আমাদের এই জায়গায় অর্থাৎ প্রবেশ করলো, ধরলাম এটা 50 সেন্টিমিটার, তো এখানে এসে তো থেমে যাবে, শেষ বেগ 0। তার মানে গুলিটা যেহেতু একটা আদি বেগ আছে, আদি বেগ 400 খুবই বেশি, এই আদি বেগের জন্য গুলিটার একটা কি থাকবে, গতিশক্তি থাকবে ½ mU² বা b²। তো এখন এই গুলিটাকে থামাইতে হবে, দেখো এটা একটা গতিশক্তি নিয়ে যাচ্ছে, তো এটাকে তুমি থামাবা, তাহলে থামাইতে হলে কি করতে হবে, কাজ করতে হবে। তার মানে এতটুকুর এই গতিশক্তি সমান পরিমাণ কাজ করতে হবে কিন্তু বিপরীত দিকে, কি বলছি, সমান পরিমাণ কাজ করতে হবে কিন্তু বিপরীত দিকে। তাহলে আমি যদি বিপরীত দিকে W -Fx পরিমাণ কাজ করি, যেটা এটা সমান হয়, তখন হচ্ছে কি গুলিটা থেমে যাবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, কারণ অলরেডি 2-3টা ম্যাথ আমরা এরকম করে ফেলছি। কারণ হচ্ছে একটা বস্তু যখনই গতিশীল থাকবে, অর্থাৎ একটা বস্তু গতিশীল, তো এটাকে তুমি থামাবা, তখন থামাইতে হলে তোমাকে সমান পরিমাণ বিপরীত দিকে কাজ করতে হবে, কারণ গতিশক্তিও কিন্তু একটা কাজ, তার মানে সমান পরিমাণ কাজ করলে তখনই কিন্তু থেমে যাবে। তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। তারপর আমাদের অর্থাৎ -Fs ½mv², এটা আর কি ছোট বি, তো এখান থেকে অ্যাপটা বের করতে হবে। তাহলে অ্যাপ সমান মাইনাসটা ওই পাশে চলে যাবে, আর আমাদের অর্থাৎ আমরা এখানে লিখি, সমস্যা নাই, এসটা লিখি, এস হচ্ছে কত, 0.5, হাফ এম কত, গুলি না, তার মানে 8 ইন্টু বি হচ্ছে 400। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি তোমার বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো এখান থেকে যখন আমরা হিসাব করব, আমরা এফ এর মানটা বের করব, তো মাইনাসটা থেকে যাবে, তো আমাদের এফ এর মান বের করলে আসবে হচ্ছে আলটিমেটলি 1280 নিউটন, -1280 নিউটন। এখন তোমার মাইনাসটা না দিলেও সমস্যা নেই, কারণ বলের মান মাইনাস মানে প্লাস মাইনাস আসলে খুব বেশি ফ্যাক্ট না, কারণ হচ্ছে কি বাধাদানকারী বল বললেই কিন্তু তোমার অলরেডি মাইনাস বোঝায়, বাধাদানকারী মানেই তো উল্টা দিকে, তার মানে এটা অলরেডি মাইনাস বোঝায়, তার মানে এখানে আবার মাইনাস দেওয়ার দরকার নেই। ওকে, তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী এটা গেল হচ্ছে আমাদের 15 নম্বর, তারপর আমরা 16তে যাই। আচ্ছা, 16 হচ্ছে তোমাদের SW থাকবে, 16 খুবই সহজ একটা ম্যাথ। তারপর 17 নাম্বার আমি দেখাই দিব, 17টা একটু দেখো। 17র কনসেপ্টটা আগে একটু বুঝতে হবে, এখানে এটা লিফটের কনসেপ্ট বলছে, তো লিফটের কনসেপ্টের ক্ষেত্রে খেয়াল করো, দুইটা কন্ডিশন চিন্তা করব। ধরো এখানে তুমি লিফটে আসো, বা যাই হোক, ধরো তুমি লিফটে আসো বা নাই, ওইটা ফ্যাক্ট না, লিফট নিচের দিকে যাচ্ছে আর এখানে উপরের দিকে যাবে, অর্থাৎ লিফট নিচে নামতেছে আর হচ্ছে লিফট উপরে উঠতেছে। ওকে, এখন আচ্ছা, যখন উপরের দিকে উঠবে আমাদেরকে কোশ্চেন, আচ্ছা হ্যাঁ, পরবর্তী কোশ্চেনে আমাদেরকে অর্থাৎ লিফটের ম্যাথ যেহেতু করতে হবে, আমরা এটা একটু ত্বরণটা একটু বুঝে নিই। তাহলে দেখো, তোমার নিচের দিকে তো অলরেডি প্লাস জি আছে, অর্থাৎ জি ত্বরণেই তো লিফটটা নিচের দিকে নামবে, তো আর উপরের দিকে হচ্ছে কি, উপরের দিকে হচ্ছে তোমার মাইনাস জি, মানে সোজা কথা হলো নিচের দিকে তো প্লাস আর উপরের দিকে হলো মাইনাস। তো দেখো এখন যখন হচ্ছে তোমাকে অর্থাৎ কোশ্চেনে বলবে যে উপরের দিকে উঠার ক্ষেত্রে মানে আপেক্ষিক ত্বরণটা কি হবে, সাপোজ ধরো লিফটটা তোমার এ ত্বরণে উপরের দিকে উঠতেছে, এ ত্বরণে উপরের দিকে উঠতেছে, আর আচ্ছা এটা তো নিচের দিকে নামতেছে, তার মানে এ ত্বরণে নিচের দিকে নামতেছে, আর এখানে এ ত্বরণে উপরের দিকে উঠতেছে। তো এখন আমরা যদি প্রথমে অর্থাৎ উপরের দিকে উঠার ক্ষেত্রে চিন্তা করি, আমরা উপরের দিকে উঠার ক্ষেত্রে চিন্তা করি, আমাদের পরবর্তী ম্যাথে এটা লাগবে উপরের দিকে উঠার ক্ষেত্রে। আচ্ছা, উপরের দিকে ওঠার ক্ষেত্রে একটু চিন্তা করো,
এখানে যখন তুমি উপরের দিকে উঠবা দেখো তোমার যে ওজনটা, অর্থাৎ তুমি যদি লিফটে থাকো তোমার ওজনের জন্য যে জিটা সেটা কাজ করতেছে নিচের দিকে, মানে প্লাস জি। কিন্তু তুমি উঠতেছো কোন দিকে? তুমি উঠতেছো উপরের দিকে। ওকে, তার মানে তোমার যে জিটা এখানে কাজ করতেছে সেটা কাজ করতেছে হচ্ছে নিচের দিকে প্লাস জি, আর তুমি উঠতেছো হচ্ছে উপরের দিকে। এখন কথা হলো এত এত কিছু তো সমস্যা না, সমস্যা হচ্ছে আমরা যখন উপরে উঠবো তখন এর সাথে জিটা যোগ করব নাকি বিয়োগ করে দিব, এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। তো এখানে একটু খেয়াল করো, তোমার নিচের দিকে পজিটিভ জি, উপরের দিকে যদি অর্থাৎ মাইনাস জি হয়, দেখো তোমার তোমার যে ওয়েটটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, কিন্তু লিফট হচ্ছে মাইনাস জি ত্বরণে উপরের দিকে উঠতেছে। তাহলে তার মানে একটু খেয়াল করো, এ ত্বরণে তো লিফট উঠতেছেই, এ ত্বরণে লিফট উঠতেছে কোন দিকে? বিপরীত দিকে। আবার জি তো হচ্ছে গ্র্যাভিটি, অর্থাৎ গ্র্যাভিটির জন্য, তার মানে মাইনাস জি। তাহলে টোটাল ত্বরণটা কত হবে? এ প্লাস জি। বা আরও সহজ করে চিন্তা করি, এটা গেল হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল। দেখো তোমার নিচের দিকে নামার ক্ষেত্রে জি ত্বরণে নামার কথা, এখন তুমি জি ত্বরণে নামতেছো না। তার মানে দেখো নিচের দিকে তোমার জি থাকার কথা, তাহলে উপরের দিকে তো তোমার এখন মানে এই জি ত্বরণে তুমি না ইয়ে করতেছো না। তুমি যদি এভাবে চিন্তা করো যে নিচের দিকে তো জিতে নামার কথা, তাহলে তুমি উপরের দিকেও ব্যালেন্স করবা, তাহলে উপরের দিকে অর্থাৎ জি যোগ করে দিবা। মানে ব্যাপারটা এভাবে চিন্তা করো, নিচের দিকে নামলে তো তোমার সমস্যা নাই, তোমার মানে তোমার সাথে জি অ্যাড আছেই অলরেডি, কিন্তু উপরের দিকে উঠলে তখন তুমি যেহেতু তোমার সাথে জি অ্যাড নাই এখানে, তুমি কি করতে পারো? এটাকে যোগ করে দিতে পারো। এটা হচ্ছে জাস্ট সোজা কথা হলো গুজামিল দেওয়া বোঝানো। কিন্তু ম্যাথমেটিক্যাল যে জিনিসটা সেটা হচ্ছে যেহেতু তুমি উপরের দিকে উঠতেছো, উপরের দিকে তো মাইনাস জি, নিচের দিকে প্লাস জি, তুমি উঠতেছো বিপরীত দিকে, অর্থাৎ উপরের দিকে, তোমার নিচে হচ্ছে পজিটিভ ছিল, তাহলে মাইনাস জি আর হচ্ছে মাইনাস দিকের জন্য হবে এ প্লাস জি। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। আর গুজামিল দেওয়া যেটা আমি বুঝাইছি সেটা হলো তুমি নিচের দিকে নামলে তো তুমি অর্থাৎ তুমি জি নিয়েই নামতেছো, জি ত্বরণেই নামতেছো, তো উপরের দিকে এখন উপরের দিকে তো তোমার মানে জি হইতেছে না, তুমি যেহেতু নিচের দিকে জি ত্বরণে নামতেছো, উপরের দিকে ওঠার সময় কি করবা? ওই জিটা যোগ করে দিবা, কারণ তোমার পজিটিভ জি তো নিচের দিকে। আমি পজিটিভ জি এর কথা বলতেছি কারণ তোমার পজিটিভ জি তো নিচের দিকে, তো ওই পজিটিভ জিটা যোগ করে দিবা। ওকে, এটা হচ্ছে জাস্ট গুজামিল দেওয়া বোঝানো। আর এখানে চিন্তা করি, তাহলে এখানে কি হবে নিচের দিকে নামার ক্ষেত্রে? নিচে নামার সময় হবে এ মাইনাস জি। খেয়াল করো, তুমি নামতেছো হচ্ছে নিচের দিকে, অলরেডি তো তোমার সাথে জি আছেই, অর্থাৎ এখানে কোশ্চেনে যে জিনিসটা বলছে, আচ্ছা তো তো এই ত্বরণে হচ্ছে অলরেডি নামতেছে, ঠিক আছে, তো এই ত্বরণে যদি নামে জি তো অলরেডি নিচের দিকে আসেই, তার মানে এটা আমরা বাদ দিয়ে দিব, এজন্য হচ্ছে বাদ দিয়ে দিলাম। অর্থাৎ এটা হচ্ছে ওই যে গুজামিল দিয়ে যে ব্যাখ্যাটা দিলাম সেটা আর কি মনে রাখার সুবিধার জন্য, যে তুমি চিন্তা করবা নিচের দিকে পজিটিভ জি আর উপরের দিকে কিছু নাই এরকম, তো চিন্তা করলে যদি তুমি উপরের দিকে ওঠো তার মানে উপরের দিকে তো জি নাই, যদি তুমি এভাবে চিন্তা করো তাহলে কি হবে? তোমার উপরের দিকে তুমি ওইটা যোগ করে দিলা, আর যেহেতু নিচের দিকে নাম্বার, নিচে তো জি আছে, তোমার এর সাথে আছে, তখন তুমি কি করো? বাদ দিয়ে দিবা। বাট এভাবে আসলে হচ্ছে গুজামিল দিয়ে বোঝানো তোমার মনে রাখার সুবিধার্থে, কিন্তু ম্যাথমেটিক্যালি বুঝতে হবে তোমার ডিরেকশন দিয়ে। এখানে সেম তুমি অর্থাৎ তুমি যেহেতু উল্টা দিকে উঠতেছো তার মানে নেগেটিভ, আর জিও তো এখানে কি মাইনাস জি, তাহলে এখানে হচ্ছে কি এ প্লাস জি আর এখানে হচ্ছে এ মাইনাস জি। ওকে, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এখন আমরা ম্যাথে যাই, ম্যাথ কি বলতেছে সেটা একটু দেখতে হবে। ম্যাথের ক্ষেত্রে বলছে 2 কেজি বড় একটা বস্তুকে একটা স্প্রিং তুলা থেকে ঝুলানো আছে। আচ্ছা, এরকম বলছে কোশ্চেনটা, এরকম একটা স্প্রিং তুলা থেকে 2 কেজি বড় একটা বস্তু ঝুলানো আছে। ওকে, যখন তুলাটি 5 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরে ওঠে, একই ত্বরণে নিচে নামে, তার মানে এটা হচ্ছে কি 5 উপরে ওঠে আর হচ্ছে কি নিচে নামে, তো ত্বরণটা কত? ত্বরণটা হচ্ছে 5 ms ইনভার্স 2, এই ত্বরণে হচ্ছে উপরে ওঠে নিচে নামে। তো বলছে কি স্প্রিং তুলাটি কত পার্ট দেবে, নিচে নামে তখন স্প্রিং তুলাটি কত পার্ট দেবে। আর এখানে জি দেওয়া আছে কত? জি দেওয়া আছে হচ্ছে 10, অর্থাৎ জি একটা ফিক্স দেওয়া আছে।
তো তোমাকে বের করতে বলছে যে একই ত্বরণে নিচে নামে তখন স্প্রিং তুলাটি কত পার্ট দিবে। সোজা কথা হচ্ছে যে তোমাকে এখান থেকে বের করতে বলছে এই যে এটার অর্থাৎ এটার এই যে বরটা, তখন বরটা কত থাকবে যদি উপরে ওঠে নিচে নামে, তখন বরটা কত থাকবে সেই বরটা বের করতে হবে। তো আমরা তাহলে উপরে ওঠার ক্ষেত্রে চিন্তা করি। উপরে ওঠার ক্ষেত্রে যখন উপরে উঠবে, যখন উপরে যাবে, উপরে যাওয়ার ক্ষেত্রে আমরা কি চিন্তা করছিলাম, a প্লাস জি। তার মানে a প্লাস জি কত হবে, a হচ্ছে আমাদের 5, জি দেওয়া আছে 10, তার মানে 15। ওকে, 15 মিটার পার সেকেন্ড যেটা, অর্থাৎ ms ইনভার্স 2। তো 15 যদি আমাদের এখানে হয়, এখন আমরা এটার জন্য হচ্ছে ওজনটা বের করব। তাহলে w ইকুয়াল টু mg, এটা হচ্ছে জি আর কি, অর্থাৎ টোটাল যে জিটা আমাদের এখানে ছিল। তো আমরা এটাকে জি প্রাইম ধরি, জি প্রাইম। তাহলে এম হচ্ছে কত, এম হচ্ছে 2 ইন্টু 15, তার মানে 30। ওকে, তো আমাদের দেখো এখান থেকে অর্থাৎ কত আসছে আমাদের, 30 নিউটন। তো এই জায়গা থেকে আমাদেরকে বের করতে বলছে যে এম এর মানটা। তো আমরা এম এর মানটা আবার বের করি। ডব্লিউ ইকুয়াল টু অর্থাৎ এম জি সমান যদি হয় 30, এখান থেকে এম এর মানটা বের করি, তাহলে কত, ওকে 3 কেজি এটা হচ্ছে আমাদের আসলো। তারপরে যখন উপরে ওঠে আর যখন হচ্ছে নিচে নামে, যখন নিচে নামবে, ওকে যখন নিচে নামবে তখন কি হবে, ধরি ধরি জি প্রাইম। তাহলে আমাদের জি প্রাইমের ক্ষেত্রে আমরা কি হিসাব করব, যখন নিচের দিকে নামবে আমরা অর্থাৎ বড় জি থেকে ছোট জি বাদ দিব। তার মানে বড় জি হচ্ছে আমাদের 10 আর ছোট জি হচ্ছে 5, তার মানে জি মাইনাস এ। ওকে, তারপরে ডব্লিউ ইকুয়াল টু এখানে করি, এটাকে আমরা জি অর্থাৎ জি ডাবল প্রাইম ধরি, জি ডাবল প্রাইম। তো এম 5, তার মানে 10 নিউটন।